হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন হয়ে গেছে তোমাদের কোনো ভিডিও দেওয়া হয় না। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি বলো তো, এই রিসেন্টলি আরজি কর নিয়ে এইরকম একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছে যে তারপর থেকে আর মনে চাইতো না ভিডিও করার জন্য। তো এখন বাজে হচ্ছে ভোর 4:30। আমি ঘুম থেকে উঠে পড়েছি তখন 2:30 বাজে, ওই রকম টাইমে। আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 3:30, কিন্তু তারও 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে পড়েছি। রাতে ঠিক করে ঘুমই হয়নি যে দীঘা যাব। আসলে সবাই যায় দীঘায় ঘোরার জন্য, আর আমি দীঘা যাচ্ছি আমার মামা বাড়িতে। 3 বছর পর যাচ্ছি মামা বাড়িতে। আগে যখন ছোট ছিলাম তখন তো প্রত্যেক বছর বছর যাওয়া হতো। আমার যত বয়স তার ডবল যাওয়া হয়ে গেছে আমার দীঘাতে। তো এই প্রথম আমি হচ্ছে গিয়ে 3 বছর পর যাচ্ছি। তো বিয়ের বছর তোমাদের দাদাভাইকে নিয়ে গেছিলাম দীঘাতে। তো শাইনি হওয়ার পর এই প্রথম যাচ্ছি দীঘাতে, আমার মামার বাড়িতে। আসলে মামারা তো কন্টিনিউ ভিডিও কল করে, তো আর আমার মামাকে আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসে, এত ভালোবাসে। মামারা যখন আমাদের বাড়িতে আসে তখন সারাক্ষণ আমার মামার সাথেই থাকে। আমার মামাকে, আমার বাবাকে, এইসব এই দুজনকে ভীষণ ভালোবাসে আমার মেয়ে। তো ওই জন্যই আমার মামা ভিডিও কল করে করে দেখায় যে সমুদ্র। আর ওরও ছোটো থেকে যবে থেকেও বুঝতে শিখেছে সমুদ্র নিয়ে, তখন থেকেই ও আমাকেও বলে যে মা দীঘায় যাব, মা সমুদ্রে যাব, চলো। তো আমার বাবা বলে দাদা তোমাকে আমি ব্যাগে করে দীঘায় নিয়ে চলে আসবো। এইরকম আর কি আড্ডা করে। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি দীঘাতে। তো আমরা তো ভোর 2:30টার সময় উঠে গেছি। ভোর বলবো কেন, ওটা রাতই। রাত 2:30টার সময় উঠে বাকিটা গোছগাছ বেশিরভাগটাই কালকে করে রেখেছিলাম। তো আর বাকিটা কিছু আছে যেগুলো দীঘায় যাচ্ছি তো অনেক দিন পর। তো আমার আর দীঘার মিষ্টি না একদম ফালতু মিষ্টি, আর প্রচুর দাম নেয়, আর খেতেও একদম ভালো লাগে না। আর আমার মামারা সবসময় বরাবর যতবার এখানে আসে রানাঘাটে আসে, ততবারই রানাঘাট থেকেই মিষ্টি নিয়ে যায়। তো আমরা যখন যাই তখন রানাঘাট থেকে মামাদের জন্য মিষ্টি নিয়ে যাই। কালকে 1000 টাকার মিষ্টিই কেনা হয়েছে দীঘা নিয়ে যাব যার জন্য। তো এই মিষ্টিগুলো ফ্রিজে ছিল, ওইগুলো বের করেই সব গোছগাছের বাকি ছিল। তো ওগুলোই গোছাচ্ছিলাম। তারপরে নিজে ফ্রেশ হলাম, রেডি হলাম। তারপর শাইনির জন্য খাবার বানালাম। ওই সকালের ব্রেকফাস্টে আসলে আমাদের বাস ছাড়ে হচ্ছে রানাঘাট মনোরমা হসপিটালস আছে, তো তার অপোজিট সাইডে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে বাস ছাড়ে দীঘা যাওয়ার। প্রত্যেক দিন দীঘা যাওয়ার বাস ওখান থেকে ছাড়ে ভোর 5টার সময়, ডট 5টা। তো সকালে উঠে ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। পৌঁছতে পৌঁছতে তো 12টা, 12:30 বেজে যাবে। তো সকালে ও কী খাবে না খাবে সেটাই বানিয়ে নিচ্ছিলাম। তো সুজি বানিয়ে নিয়েছিলাম ওর জন্য। তো তাই একটু ভোরেই ওঠা, রাত থাকতে ওঠা। দিয়ে তারপর আমরা যে টোটো বলে রেখেছিলাম, তো আমাদের পাড়ারই একটা দাদা আছে টোটো চালায়, তো তাকেই বলে রেখেছিলাম। তো সেই দাদা আমাদের খুব যত্ন সহকারে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে গেছে। আর আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম 4:30টের সময়। তো 5টার মধ্যে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। তো 5টার একটু আগেই এসেছিলাম। তারপরে বাস ছাড়তে ছাড়তে 5টা 5 হয়ে গেছিলো। দিয়ে তারপরে বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, এদিক ওইদিকে ঘোরাঘুরি করছিলাম। বাস স্ট্যান্ডের একদম পাশেই হচ্ছে আমাদের রানাঘাট কলেজ, এই গলিটাতেই হচ্ছে রানাঘাট কলেজ। তো এই কলেজে আমি পড়তাম। এই গলিতে আমার অনেক মেমোরিজ আছে, অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, তো যাদের সাথে এখন আর কোনো যোগাযোগ নেই সেইভাবে। তো খুব মিস করছিলাম। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই দোকানটাতে বসেও অনেক আড্ডা মারতাম তো কলেজে আসলে। আর তার পাশেই একটা শিব মন্দির ছিল। তো যেহেতু আমি সকালবেলা এসেছিলাম, স্নান করে আসিনি বলে মন্দিরের ভেতরে আর ঢুকলাম না। আর এই দেখো, এই বাসে করে আমরা যাব দীঘা। তো এই বাসের টিকিট আমি আগেই কেটে রেখেছিলাম। ওই তোমাদের বললাম না যে পাড়ার দাদা টোটো করে এসেছি, তো সেই দাদাকেই বলে রেখেছিলাম। তো সেই দাদা আমাকে এই বাসের কন্ট্রাক্টরের ফোন নাম্বার এনে দিয়েছিল। তো ওনাকে আমি অনলাইনেই পে করে দিয়েছিলাম। তো ওনার কাছে আমার টিকিট কাটাই ছিল, আর আমাদের সিট বুক করা ছিল। তো আমাদের সিট ছিল 9, 10, 11, 12। তো আমরা শাইনির জন্যও সিট নিয়েছিলাম, কারণ কি বলো তো, এতটা দূরে যাব তো। আর ওর যেহেতু এখন 2 বছর বয়স, তো এখন ভালোই বসতে পারে, হাঁটা চলা সব রকম কথা বলা সব কিছুই ও করে। তো যার জন্য না এক জায়গায় ও চুপ করে বসে থাকে না, ওর জন্য আলাদা সিট নিতেই হতো। ও কোলে এতক্ষণ থাকবেই না। তারপরে এতটা জার্নি করব, এতটা দূরে যাব, যার জন্য ওর জন্যও সিট নেওয়া। ও একটু কমফোর্টেবলি যেতে পারবে, তাই আমার মা, আমি আর শাইনি পাশাপাশি 3টে সিট ছিল, আর আমার বোন আমাদের আগের সামনের সিটটাতে বসেছিল। তো
দীঘা ঢুকে গেছি। আসলে কি বলো তো, অনেক রাতে উঠেছিলাম তো, যার জন্য না বাসে ঘুমিয়ে পড়েছিলাম আমি। মানে মেন জায়গাগুলোতেই ভিডিও করতে পারিনি, যেমন দক্ষিণেশ্বর মন্দির। তো আমার বোন তো কোনোদিন কলকাতার এইদিকে আসেনি, তো ও জানে না যে কোথায় দক্ষিণেশ্বর মন্দির আছে, যার কারণে ও সেইখানের ভিডিওগুলো করেনি। আর আমার ফোনে যতগুলো ভিডিও দেখলে না, তো আমার বোনই করেছে, আমি তো ঘুমিয়েই কাটিয়েছিলাম। তারপর যখন দীঘা ঢুকতে যে বিশ্ব বাংলা থাকে, সেটার ভিডিও করতে পারেনি। মানে দীঘা ঢোকার সময় একটা বড় গেট থাকে তো, দীঘার গেট, ওইটার ভিডিওটাও করেনি ও। তো চলে এসেছি একদম মানে দীঘার বাস স্ট্যান্ডের কাছে, ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। আর আমার মামা বাড়ি হচ্ছে ওল্ড দীঘা শিবালয় রোডে, মানে একদম কাছেই, বিচের কাছেই আমার মামার বাড়ি। তো তারপরে হচ্ছে আমার মামাকে মা ফোন করে বলে দিয়েছিল যে আমরা ঢুকে গেছি দীঘাতে, তো তুই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকিস। তো মামাও চলে এসেছে বাস স্ট্যান্ডে। আর আমার বোন তো মানে দূর থেকেই সমুদ্র দেখতে পাচ্ছিল, তো ওর একটু এক্সাইটমেন্ট বেশি, কোনো দিন দেখেনি। তো ও আমাকে সবসময় এই দেখো, এই রাস্তাটা হচ্ছে আমার মামা বাড়ির রাস্তা। তো আমার বোন আমাকে সবসময় বলে যে তুই তো এত বছর, তোর বয়সের ডবল গেছিস দীঘাতে। আর আমার জন্মের পর, মানে ওর বয়স 14 বছর, তো বলছে এই 14 বছর পর আমি এই প্রথম ফার্স্ট টাইম আসলাম দীঘাতে। তো ও খুব খুশি আর কি। আর ও তো বাসে বমি করে বলে ওর মা আসতে দিতে চাইছিল না কাকি, কিন্তু যাক, আমরা সবাই খুব ভালোভাবেই এসেছি, মানে কারো কোনো প্রবলেম হয়নি। আর কি বলো তো, বাসে আসলে আমাদের রানাঘাট থেকে একটা সুবিধা হচ্ছে যে কোনো জার্নি করতে হয় না, এক বাসেই দীঘা চলে আসা যায়। আর ওই দেখো আমার মামা দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। আসলে আমাদের অনেক ব্যাগ হয়ে গেছিলো, প্রায় 8খানা ব্যাগ ছিল বড় বড়। তো এত লাগেজ থাকার কারণে আমরা রানাঘাট থেকে অন্য কিছু করে আসার চিন্তাভাবনা করিনি, কারণ জানি ডাইরেক্ট বাসে করে আসলে কোনো অসুবিধাই হবে না আমাদের, তো লাগেজগুলো আর টানতে হবে না। তো তারপর ওখান থেকে মামা বাড়ি চলে গেলাম, গিয়ে অনেক টায়ার্ড ছিলাম বলে তাড়াতাড়ি শাইনিকে স্নান খাওয়া দাওয়া সারিয়ে আমি স্নান টান করে খেয়ে ঘুমালাম একটু। তো বিকেলবেলা শাইনি উঠলো ঘুম থেকে, ওকে কিছু খাওয়ালাম, দিয়ে খাইয়ে চলে আসলাম বাবার কাছে। তোমাদের তো আগেও বলেছিলাম ভিডিওতে, আমার বাবা দীঘা মোহনায় থাকে, মাছের কাজ করে। তো এই দেখো আমার বাবা যেখানে থাকে সেই বাড়ির ছাদ থেকে এই ভিডিওটা করা। তো বাবাকে ডাকতে গেছিলাম, তখন দেখছি যে বাবা ঘুমোচ্ছে, তো গিয়ে ডেকে তুললাম। তো বাবা ফ্রেশ হচ্ছিলো, তো ততক্ষণ আমরা একটু ছাদে গিয়ে গল্প করছিলাম। আর শাইনি তো সমুদ্র দেখে এত আনন্দ পাচ্ছে, সে ধারণার বাইরে। তো বাবা বললো যে তোরা একটু বস, আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে তোদের ঘুরতে নিয়ে যাব। তো তাই তো আমার সাগর, তাই তো সাগর মোহনায় অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম। তো ঘোরাঘুরি করার পরে ওখান থেকে সন্ধে হয়ে গেছিলো বলে বাবার ঘরে চলে এসেছিলাম আবার। তো বাবার ঘরে যাওয়ার পরে বাবা সিঙ্গাড়া খাওয়ালো। তারপর ওখান থেকে মামাকে বলছিলাম যে মামা, তো আমাকে আর বোনকে আর শাইনিকে হচ্ছে ওল্ড দীঘাতে তুমি নামিয়ে দিও, যেহেতু মামার বাইকে করে গেছিলাম। তো মামাকে বলেছিলাম যে ওল্ড দীঘা বিচের সামনে নামিয়ে দিও, তো আমরা আধ ঘন্টা 1 ঘন্টা ওখানে বসবো, বসে ঘুরে টুরে তারপরে বাড়ি যাবো। দেন ওখান থেকে আমরা চলে গেলাম ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাতে মামা আমাদের নামিয়ে দিল, আমি শাইনি আর আমার বোন অনেকক্ষণ ছিলাম। তো সেই সময় আবার আমার মামার ছেলেও এসেছিলো, মানে মামা আবার তার ছেলেকেও নামিয়ে দিয়ে গেছিলো, ভাইকে। তো ভাই, আমি আর হচ্ছে আমার বোন আর শাইনি অনেকক্ষণ ছিলাম ওখানে। দিয়ে তারপরে শাইনি বায়না করছিল, ওখানে গাড়ি আছে, ওখানে লাইট জ্বলে, মিউজিক হয়, তো সেই গাড়িতে চড়বে। তো সেই গাড়িতে ওকে চড়াচ্ছিলাম। তো দীঘা আসলে মোটামুটি আমার 15-20 দিনের একটা ট্যুর থাকে। তো জানি না এইবার কতদিন ট্যুর হবে, তো দেখা যাক কী হয়। তো এই হচ্ছে দীঘা আসার আমার ফার্স্ট ডেটা কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা এখানেই শেষ করছি, এখনের মতো টাটা।